আজকে আমরা টেক ওয়ার্ল্ড বাংলাদেশের ২৭শে নভেম্বর ২০২৫-এর কয়েকটা বেশ ইন্টারেস্টিং প্রযুক্তি সংবাদ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম খবরটি বাংলালিংক এবং হুয়াওয়েকে নিয়ে। বলা হয়েছে তারা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করতে একটা নতুন কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে। এই কথাটা তো আমরা প্রায়ই শুনি যে নেটওয়ার্ক আরও ভালো হচ্ছে, কিন্তু এর আসল মানেটা কি? এটা কি শুধু ইউটিউব বাফারিং ছাড়া দেখার সুযোগ, নাকি এর চেয়েও বেশি কিছু আছে? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ আমরা প্রায় ফাস্ট ইন্টারনেট বা দ্রুত গতির ইন্টারনেট এই শব্দগুলো শুনি, কিন্তু এর পেছনের যে প্রযুক্তিগত পরিবর্তন সেটা আসলে অনেক গভীর। ও, এই বিনিয়োগটা শুধু 4G থেকে আরও দ্রুত 5Gতে যাওয়ার জন্য না, এর মূল লক্ষ্য হল নেটওয়ার্কের ল্যাটেন্সি কমানো। ল্যাটেন্সি? হ্যাঁ, সহজ কথায় যদি বলি, ল্যাটেন্সি হলো আপনি কোনো নির্দেশ দেওয়ার পর নেটওয়ার্ক থেকে তার জবাব আসতে ঠিক কতটুকু সময় লাগছে। তার মানে এটা শুধু ডাউনলোডের স্পিড না, বরং নেটওয়ার্কের রেসপন্স টাইম বা প্রতিক্রিয়ার গতি। একদম ঠিক তাই। ধরুন আপনি ক্লাউডে কোনো হাই গ্রাফিক্স গেম খেলছেন। আচ্ছা। আপনার প্রতিটি বাটন চাপার সাথে সাথে সার্ভার থেকে মিলি সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া আসতে হবে। যদি সামান্য দেরি হয় তাহলে তো খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। বাংলালিংক ও হুয়াওয়ের এই বিনিয়োগের মূল লক্ষ্যই হল এই প্রতিক্রিয়ার সময়কে প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসা, আর এর ফলেই ভবিষ্যতে চালকবিহীন গাড়ি, রিমোট সার্জারি বা অগমেন্টেড রিয়ালিটির মতো প্রযুক্তিগুলো বাংলাদেশে সম্ভব হবে। আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে এটা শুধু আমাদের এখনকার অভিজ্ঞতাকে ভালো করছে না, বরং ভবিষ্যতের প্রযুক্তির জন্য একটা দরজা খুলে দিচ্ছে। ঠিক। এই যে অদৃশ্য পরিকাঠামো, এটাই তাহলে আমাদের পরের আলোচনার বিষয়গুলোর ভিত্তি তৈরি করছে। একেবারে। এই শক্তিশালী আর রেসপন্সিভ নেটওয়ার্ক হলো সেই মঞ্চ যার ওপর বাকি ইনোভেশনগুলো তাদের খেলা দেখাবে। এই মজবুত ভিত্তি ছাড়া চ্যাটজিপিটির মতো রিয়েল টাইম এআই বা হাই ডেফিনেশন ভিডিও কল এগুলো তো সম্ভবই হতো না। বেশ, তাহলে ডিজিটাল হাইওয়েটা আরও চওড়া আর দ্রুতগতির হচ্ছে। কিন্তু সেই হাইওয়েতে আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলছি, এখানেই আমাদের দ্বিতীয় খবরটা চলে আসে, যা শুনতে হয়তো খুব ছোট আর মজার মনে হতে পারে। ইমোজি। হ্যাঁ, গুগল তাদের নোটো ইমোজির নতুন ডিজাইন ইমোজি 17.0 চালু করেছে। এটা কি শুধু কয়েকটা নতুন কার্টুন ছবি যোগ করার ব্যাপার? প্রথম দেখায় তো তাই মনে হতে পারে, কিন্তু ইমোজি এখন আর শুধু কার্টুন ছবি না, এটা আমাদের ডিজিটাল কমিউনিকেশনের একটা অপরিহার্য ভাষা হয়ে গেছে। আর মজার বিষয় হলো এই ভাষাটা প্রতিনিয়ত বদলাচ্ছে, ঠিক আমাদের মুখের ভাষার মতোই। আর এই বদলের পেছনে কাজ করে ইউনিকোড কনসর্টিয়াম নামে একটা সংস্থা। ইউনিকোড, এই শব্দটা আমরা প্রায়ই শুনি। এটা আসলে কি, যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন? অবশ্যই। ইউনিকোড হলো ধরুন ডিজিটাল ভাষার জন্য একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এটা নিশ্চিত করে যে আমি আমার ফোন থেকে যে হাসির ইমোজিটা পাঠাচ্ছি সেটা যেন আপনার কম্পিউটারেও হাসির ইমোজি হিসাবেই দেখায়, অন্য কিছুতে যেন পাল্টে না যায়। আচ্ছা, মানে একটা ইউনিভার্সাল কোড। একদম। আর প্রতি বছর এই সংস্থাটি সারা বিশ্ব থেকে নতুন ইমোজির প্রস্তাব নেয় এবং ভোটের মাধ্যমে ঠিক করে কোনগুলো যোগ করা হবে। ইমোজি 17.0 হলো সেই প্রক্রিয়ারই একদম লেটেস্ট ফল। তার মানে এই যে নতুন ইমোজিগুলো আমরা পাচ্ছি, সেগুলো আসলে আমাদের গ্লোবাল কালচারেরই একটা প্রতিফলন। কোন বিষয়গুলো এখন মানুষের কাছে গুরুত্বপূর্ণ তা বোঝা যায় নতুন ইমোজির তালিকাটা দেখে, তাই না? আপনি একেবারে মূল বিষয়টা ধরেছেন। এটা শুধু নতুন ছবি যোগ করা নয়, এটা আমাদের ডিজিটাল শব্দভাণ্ডারকে আরও সমৃদ্ধ, আরও ইনক্লুসিভ করে তোলা। ইনক্লুসিভ, হ্যাঁ। যখন কোনো বিশেষ খাবার বা সাংস্কৃতিক প্রতীক বা বিভিন্ন ধরনের পরিবারের প্রতিনিধিত্বকারী ইমোজি যোগ করা হয়, তখন ডিজিটাল জগতে সেই সংস্কৃতি বা গোষ্ঠী একটা স্বীকৃতি পায়। তাই গুগলের এই দ্রুত আপডেটটা শুধু একটা ডিজাইন পরিবর্তন না, এটা বিশ্বজুড়ে সাংস্কৃতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার একটা চেষ্টা। এটা সত্যি ভাবার মতো বিষয়। তাহলে আমরা দেখছি যোগাযোগের জন্য আমাদের হাতে আরও নতুন টুলস আসছে, কিন্তু ভাব প্রকাশের স্বাধীনতার পাশাপাশি আরেকটা জরুরি বিষয় হল আমাদের পরিচয়ে নিয়ন্ত্রণের ক্ষমতা। আর এখান থেকেই আমরা আমাদের তৃতীয় খবরে চলে যেতে পারি, ফেসবুককে নিয়ে। হ্যাঁ, এবং এটা অনলাইন পরিচয়ের ধারণাকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে। খবরটা হলো ফেসবুক গ্রুপ ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের আসল নামের বদলে একটা নিকনেম বা ছদ্মনাম ব্যবহার করে পোস্ট বা কমেন্ট করতে পারবেন।
এটা তো ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। অবশ্যই। এর ফলে তো অনেক সংবেদনশীল বিষয়ে আলোচনা করাটা অনেক সহজ হবে। একদম। যেমন ধরুন, মানসিক স্বাস্থ্য বা আর্থিক সমস্যা নিয়ে আলোচনার গ্রুপগুলোতে অনেকেই নিজের আসল পরিচয়টা দিতে চান না। ঠিক। ছদ্মনাম ব্যবহারের সুযোগটা তাদের নির্ভয়ে এবং খোলামেলাভাবে কথা বলার একটা সেফ স্পেস তৈরি করে দেবে। এটা আসলে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিচ্ছে, যেখানে তারা ঠিক করতে পারবে কোন জায়গায় তারা তাদের পরিচয়ের কতটা অংশ প্রকাশ করতে চায়। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, পরিচয় গোপন রাখার এই সুবিধা কি অনলাইন হয়রানি বা ভুল তথ্য ছড়ানোর মধ্যে সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলবে না? মানে জবাবদিহিতার বিষয়টা তখন কোথায় দাঁড়াবে? এটাই এই ধরনের ফিচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর বিতর্কটাও এখানে। তবে ফেসবুক এখানে একটা নিয়ন্ত্রিত পদক্ষেপ নিয়েছে। এই ফিচারটা কিন্তু পুরো ফেসবুকের জন্য না, এটা শুধু নির্দিষ্ট কিছু গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ। ও আচ্ছা। গ্রুপের অ্যাডমিনরা এটা চালু বা বন্ধ করতে পারবেন। আর ছদ্মনামের আড়ালে আসল ব্যক্তিটা কে, সেই তথ্য অ্যাডমিন আর ফেসবুকের কাছে থাকবে। তার মানে এটা পুরোপুরি অ্যাননিমাস বা বেনামি হওয়ার মতো নয়, এটা অনেকটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে পরিচয় গোপন রাখার একটা পরীক্ষা। ঠিক তাই। একে বলা যেতে পারে সিউডোনিমিটি, অ্যাননিমিটি নয়। আপনার ডিজিটাল সত্তা এখন আর একটা মাত্র পরিচয়ে বাধা থাকছে না। আপনি বন্ধুদের কাছে এক পরিচয়ে পরিচিত, আবার একটা বিশেষ গ্রুপে অন্য পরিচয়। প্রযুক্তি আমাদের ডিজিটাল পরিচয়ের উপর আরও ফাইন টিউনড কন্ট্রোল দিচ্ছে। দারুণভাবে বিষয়টা তুলে ধরলেন। তাহলে দেখুন, একদিকে ইমোজির মাধ্যমে আমরা কি বলছি তা আরও সমৃদ্ধ হচ্ছে, আর অন্যদিকে ফেসবুকের এই নিকনেম ফিচারের মাধ্যমে আমরা কে হিসেবে বলছি তার উপর আমাদের নিয়ন্ত্রণ বাড়ছে। বেশ, তাহলে আমাদের ডিজিটাল জীবনের ভিত্তি মজবুত হল, ভাব প্রকাশের মাধ্যম উন্নত হল, পরিচয়ের উপর নিয়ন্ত্রণও বাড়ল। এই স্তরগুলোর উপর দাঁড়িয়ে পরের ধাপটা কি হতে পারে? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, প্রযুক্তি এই সব কিছু ব্যবহার করে আমাদের জীবনকে আরও সহজ করতে কি করছে? ঠিক। আর এখানেই আমাদের চতুর্থ খবর, চ্যাটজিপিটি মঞ্চে প্রবেশ করছে। এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখাচ্ছে। খবরটি হল, চ্যাটজিপিটিতে এখন একটা স্মার্ট শপিং ফিচার যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা করতে আর কেনাকাটার বিষয়ে পরামর্শ নিতে পারবেন। সত্যি বলতে, গত মাসেই আমি একটা নতুন ফোন কিনতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট আর ইউটিউব রিভিউ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এই ফিচারটা তখন থাকলে হয়তো আমার জীবনটা অনেক সহজ হতো। আপনার অভিজ্ঞতাটাই তো লাখ লাখ মানুষের অভিজ্ঞতা, আর এখানেই এই ফিচারটার আসল শক্তি। কিছুদিন আগেও চ্যাটজিপিটি ছিল মূলত তথ্য খোঁজা, লেখালেখি বা কোডিংয়ের মতো কাজের জন্য। হ্যাঁ। কিন্তু এখন এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ কিন্তু জটিল সমস্যা, মানে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া, এতে সরাসরি সাহায্য করছে। এটা এআই এর একটা বিবর্তন দেখাচ্ছে, একটা সাধারণ টুল থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের রূপান্তরিত হওয়া। কিন্তু এটা কাজ করে কিভাবে? এটা কি শুধু গুগল সার্চ করে প্রথম কয়েকটা রেজাল্ট দেখিয়ে দেয়, নাকি এর চেয়েও বেশি বুদ্ধিমান? এটা তার চেয়ে অনেক বেশি সফিস্টিকেটেড। এই ফিচারটা তার বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ইন্টারনেটের অসংখ্য সোর্স, যেমন ধরুন রিভিউ, ইউজার কমেন্টস, পণ্যের স্পেসিফিকেশন, বিভিন্ন ওয়েবসাইটের দাম, সবকিছু একসাথে বিশ্লেষণ করে। ও, আপনি যখন বলেন আমার বাজেট ৩০,০০০ টাকা, আমি ভালো ক্যামেরা আর লং লাস্টিং ব্যাটারির একটা ফোন চাই, তখন এটা শুধু কয়েকটা মডেলের লিস্ট দেয় না, এটা আপনার প্রয়োজন অনুযায়ী একটা তুলনামূলক বিশ্লেষণ তৈরি করে দেয়, যেখানে প্রত্যেকটা ফোনের সুবিধাও উল্লেখ করা থাকে। তার মানে এটা ঘন্টার পর ঘন্টা রিসার্চের কাজকে কয়েক সেকেন্ডে নামিয়ে আনছে। কিন্তু এখানেও আমার মনে বিশ্বাসের প্রশ্নটা আসছে। আমি কিভাবে নিশ্চিত হব যে চ্যাটজিপিটি আমাকে নিরপেক্ষ পরামর্শ দিচ্ছে? এমন তো হতেই পারে যে কোনো একটা ব্র্যান্ড ওপেন এআইকে টাকা দিয়েছে তাদের পণ্যকে তালিকায় উতরে রাখার জন্য। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈধ প্রশ্ন। বর্তমানে ওপেনএআই বলছে তাদের মডেলকে নিরপেক্ষ তথ্য দেওয়ার জন্যই ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে যখন এই ফিচারগুলো আরও কমার্শিয়াল হবে, তখন বিজ্ঞাপনের প্রভাব পড়ার একটা বড় ঝুঁকি থাকবে। স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এখানে মূল বিষয় হয়ে দাঁড়াবে। ব্যবহারকারীদের জানার অধিকার থাকবে যে কোনো পরামর্শ কি পুরোপুরি ডেটা নির্ভর,
নাকি এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য আছে? এটা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতার ক্ষেত্রে একটা বড় আলোচনার বিষয় হতে চলেছে। তাহলে আমরা একটা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 4টি আলাদা খবর, কিন্তু তাদের মধ্যে একটা শক্তিশালী যোগসূত্র দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা পুরো বিষয়টাকে একবার গুছিয়ে বলি। অবশ্যই। আমরা শুরু করেছিলাম একদম ভিত্তি দিয়ে, বাংলালিংক ও হুয়াওয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যা একটা দ্রুত আর রেসপন্সিভ ডিজিটাল পরিবেশ তৈরি করছে। এটা হলো আমাদের গল্পের প্রথম অধ্যায়, ভিত্তি স্থাপন। তারপর আমরা দ্বিতীয় স্তরে গেলাম, যেখানে এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা কিভাবে নিজেদের প্রকাশ করি তা দেখলাম। গুগলের নতুন ইমোজি আমাদের ভাব বিনিময়ের ভাষাকে আরও সমৃদ্ধ করছে, আর ফেসবুকের নিকনেম ফিচার আমাদের ডিজিটাল পরিচয়ের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিচ্ছে। এটা হলো দ্বিতীয় অধ্যায়, আত্মপ্রকাশ ও পরিচয়। এবং সবশেষে এই দুটো স্তরের উপরে যুক্ত হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার একটা স্তর। চ্যাটজিপিটির স্মার্ট শপিং ফিচারের মতো টুলগুলো আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে তুলছে, সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এটা হলো তৃতীয় অধ্যায়, বুদ্ধিমত্তার প্রয়োগ। তাহলে এই 4টি খবর একসাথে একটা স্পষ্ট ট্রেন্ড নির্দেশ করছে। প্রযুক্তি এখন আর বিচ্ছিন্ন কোনো টুল বা অ্যাপ না, বরং এটা আমাদের অভিজ্ঞতার প্রত্যেকটা স্তরে, ভিত্তি থেকে শুরু করে ভাব প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত একটা সমন্বিত ব্যবস্থা হিসেবে কাজ করছে। একেবারে প্রতিটি খবরের মূল লক্ষ্য কিন্তু একটাই, ব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উন্নত, ব্যক্তিগত, সেটা সংযোগের গতির মাধ্যমেই হোক, ভাব প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই হোক, বা দৈনন্দিন কাজের সুবিধার মাধ্যমেই হোক। প্রযুক্তি ধীরে ধীরে আমাদের জীবনের পটভূমিতে মিশে যাচ্ছে, একজন অদৃশ্য সহকারীর মতো। আমাদের এই প্রযুক্তিগত যাত্রায় সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে একটি ভাবনা দিয়ে শেষ করতে চাই। আমরা দেখলাম অবকাঠামো, আত্মপ্রকাশ, গোপনীয়তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা কত দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আমাদের ডিজিটাল জীবনের এমন কোন দিকটা আছে যা এখনও বেশ পুরনো বা বিরক্তিকর বলে মনে হয়? এমন কোনো কাজ আছে যা অনলাইনে করতে গিয়ে এখনও আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়? আর সেই সমস্যাটা সমাধান করার জন্য ঠিক কী ধরনের উদ্ভাবনের প্রয়োজন হতে পারে?